আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক ভিখারি জিন। লিখেছেন রিয়াজ রাজ। রিয়াজ তাসকিয়াকে কোলে নেয়ার জন্য সোজা করতেই তাসকিয়া রিয়াজের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে একটা হাসি দেয়, তবে আওয়াজ ছাড়া। মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না, কিন্তু চেহারা দেখে মনে হচ্ছে সে অনেক জোরে জোরে হাসছে। সবাই তাসকিয়ার এমন অবস্থা দেখে ভয়ে পিছু চলে যায়, কিন্তু রিয়াজ সেই মুহূর্তে দোয়া পড়তে শুরু করলে তাসকিয়া মাটি থেকে ডালের বাটি নিয়ে সোজা রিয়াজের মাথায় আঘাত করে দেয়। বাড়ির সবাই অবাক হয়ে হয়ে যায়। রিয়াজ এক হাত দিয়ে মাথা টিপে ধরতেই খেয়াল করে গড়গড় করে রক্ত ঝরছে। রিয়াজের মাথা ফেটে রক্ত বের হচ্ছে দেখে তাসকিয়ার মুখে একটা পৈশাচিক হাসি ভেসে ওঠে। রিয়াজ তবুও মাথা ফাটা নিয়ে দোয়া পড়তে পড়তে তাসকিয়ার গায়ে ফুঁ দিতে থাকে। এর কিছুক্ষণ পর তাসকিয়া জ্ঞান হারায়। বিছানায় তাসকিয়া শুয়ে আছে, পাশে মাথা ফাটা নিয়ে রিয়াজ বসে আছে। ডাক্তার খবর দিয়েছে কিছুক্ষণের মধ্যেই আসবেন তিনি। বাড়ির অনেকে রিয়াজদের ঘরে ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে। কেউ এসেছে রিয়াজদের সান্ত্বনা দেওয়ার জন্য, আবার কেউ এসেছে ভূত দেখার জন্য, অর্থাৎ তামাশা দেখা। গতবার রোকেয়া বেগম এবং জাহাঙ্গীর সাহেবকে আঘাত করায় এইবার কেউ সাহস করে ওদের হেল্প করতে আসে না। যদি কেউ দোয়া কালাম পড়ে তবে সেই জিন ক্ষিপ্ত হয়। আল্লাহর বাণীর উপর কোনো শক্তি নেই। তবে কেন এই জিন আল্লাহর বাণী মানছে না? সবার দোয়া পড়ায় ভুল হচ্ছে, নাকি অন্য কোনো কারণ? কেউ বুঝতে পারে না। এইভাবে কিছু মুহূর্ত কেটে গেলে বাড়িতে উপস্থিত হয় সেই ইমাম সাহেব, যিনি প্রথম দিন রিয়াজকে সুস্থ করতে আসায় আক্রমণের শিকার হয়েছেন। হসপিটাল থেকে তিনি ২ মাস আগেই ছাড় পেয়েছিলেন, কিন্তু শারীরিক অবস্থা ভালো ছিল না, তাই উনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন কিছুদিন বিশ্রাম করার জন্য। আজ এসে যখন শুনলেন আবার রিয়াজদের সাথে এমন হচ্ছে, তাই তিনি সঙ্গে সঙ্গে ছুটে এলেন। রিয়াজ আর রিয়াজের বাবা উনাকে দেখেই সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। ইমাম সাহেব সালামের উত্তর দিয়ে বললেন, আমি সব শুনেছি। আমার কি অবস্থা হয়েছে তা তো আপনারা দেখেছেন। এই জিন কোনো সাধারণ জিন নয়। মানুষের মাঝে যেমন ধনী গরিব থাকে, জিন জাতির মাঝেও তেমন কিছু বিষয় আছে। আপনাদের পিছু যে নিয়েছে সে জিনের সর্দার। সাধারণ জিন হলে তাকে বন্দি করা কোনো ব্যাপার না, কিন্তু জিনের সর্দারকে দেখলেই বিভিন্ন কবিরাজরা ভয়ে থেমে যান। কারণ তাদের কাছে যে জিন আছে, অর্থাৎ যে জিন দিয়ে কবিরাজরা আপনাদের ঠিক করবে, সেই জিনগুলোর সর্দার আপনাদের পিছু নিয়েছে। নিজেদের রাজার সাথে কে বা যুদ্ধ করতে চায়? ইমাম সাহেবের কথা শুনে রিয়াজের বাবা বললেন, কিন্তু আপনার দেওয়া ঠিকানায় আমরা যে কবিরাজের কাছে গিয়েছিলাম, উনি তো জিন বশ করেছে এবং আমাদের সামনেই বোতলে ঢুকিয়েছে। তাহলে প্রশ্ন তো থেকে যায়, সব জিন যদি জিনের সর্দারকে ভয় পায়, তবে ওই কবিরাজ কিভাবে বন্দি করল সর্দারকে? আর গত ৩ মাস কেন কিছু ঘটেনি আমাদের সাথে? এই ৩ মাস পর কেন আবার শুরু হলো নির্যাতন? রিয়াজের বাবার কথায় ইমাম সাহেব একটু মুচকি হেসে দিলেন। এরপর তিনি বললেন, আপনারা গত ৩ মাস আগে যে কবিরাজের কাছে গিয়েছেন তাকে এখন পাচ্ছেন? না, গত ২ সপ্তাহ ধরে ওনাকে কল দিচ্ছি, ফোন বন্ধ। উনার ফোন আর কখনো খুলবে না। ওই কবিরাজের সাথে কি হয়েছে তা তো আপনারা জানেন না। গ্রাম থেকে আমি গতকাল রাতে এসেছি। এরপর আপনাদের অবস্থার কথা শুনে আমার বন্ধু হামজাকে কল দিলাম। অর্থাৎ যে আপনাদের চিকিৎসা করেছে তার নাম হামজা। আপনাদের মতো আমিও ওর ফোন বন্ধ পাই। এরপর আমি যা জানতে পারলাম তা শুনে সারা রাত আমার ঘুম হয়নি। কথাটা বলে হুজুর চেয়ারে বসলেন। এরপর রিয়াজের কাছে ১ গ্লাস পানি চাইলেন। রিয়াজ টেবিল থেকে ১ গ্লাস পানি এনে দিলে ইমাম সাহেব সেটি পান করলেন। এদিকে তাজকিয়ারও জ্ঞান ফিরেছে। রিয়াজ গিয়ে তাজকিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ইমাম সাহেব এরপর যা যা জেনেছেন সেগুলো সবাই শোনার জন্য চারপাশে ঘিরে দাঁড়ায়। ইমাম সাহেব যেভাবে কথাগুলো বলেছেন আমি সেভাবে লিখছি। বলছেন ইমাম সাহেব, হামজা আর আমি ছোট থেকে ক্লাসমেট ছিলাম। একসাথে মাদ্রাসা জীবন শেষ করে উঠে যাই কলেজে। কিন্তু কলেজে যাবার পর আমি হামজাকে পাইনি, কারণ সে রয়ে যায় গ্রামে আর আমি যাই ঢাকায়।
ঢাকা থেকে যখন মাঝে মাঝে গ্রামে আসতাম, তখন শুনেছি হামজার পরিবার হামজাকে নিয়ে অন্য কোথাও চলে গেছে। কেন গেছে বা কারণ কি, তা জানার চেষ্টা আমি করিনি। আমি কলেজ শেষে ভার্সিটি উঠলাম। ভার্সিটিতে গিয়ে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা যখন চলে আসে, তখন আমি হামজার দেখা পাই, তাও ঢাকাতেই। প্রায় ৪ বছর পর তাকে দেখতে পেয়ে আমি অনেকটা খুশি হই এবং তাকে জড়িয়ে ধরি অনেকক্ষণ। বাল্যকালের বন্ধু হিসেবে একমাত্র হামজা আমার সঙ্গী ছিল। এত বছর পর যখন দেখা পাই, তখন আমি নিজে তাকে জিজ্ঞেস করি, কিরে এত বছর ছিলি কোথায়? আর তুই তোর পরিবার নিয়ে কোথায় হারিয়ে গেছিস? আরে আমি তো উত্তেজনায় ভুলেই যাচ্ছি। তুই আমাকে কিভাবে বের করলি? হামজা আমার কথাগুলো শুনে যেন মুখ গোমড়া করে নেয়। তার মুখে যেন নেমে এসেছে এক কালো ছায়া। আমি আবার যখন তাকে একই প্রশ্ন করলাম, তখন হামজা আমাকে বলতে শুরু করে, তোর বাবার টাকা ছিল তাই তুই ঢাকায় এসে পড়তে পারছিস। আর আমার ফ্যামিলি সম্বন্ধে তোর ধারণা আছে নিশ্চয়ই। বাবা কৃষক, তার উপর কিস্তির ঝামেলা নিয়ে অনেক অশান্তি যেত বাসায়। টাকার অভাবে বাবা আমাকে গ্রামের কোনো কলেজেও ভর্তি করায়নি। অন্যদিকে কিস্তি আর মানুষের ঋণ শোধ করতে না পেরে বাবা অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। প্রতিদিন মানুষজন বাসায় এসে আম্মাকে গালাগাল করত। বাবা তো সারাদিন কোথায় লুকিয়ে থাকত হিসেব নেই। শুধু গভীর রাতে এসে একটু ঘুমিয়ে আবার ফজরে আজান দিলে বের হয়ে যেত। রাতে যখন বাবা এসে মায়ের সাথে ফিসফিস করে কথা বলতো, তখন আমি শুনতাম কিছুটা। প্রতিদিন মা কান্না করে বাবাকে এসব বললে বাবা বলতো, আমি খুব দ্রুত সবার টাকা দিয়ে দেব, তুমি চিন্তা করো না। বাবার কথায় মা সান্ত্বনা যদিও পায়, কিন্তু লাভ নেই। সকাল হতে না হতে আবার লোকজন আসতো আর আমার মাকে গালাগাল করত। গালাগালগুলো ছোটখাটো ছিল না। আমার সামনে আমার মাকে বিছানায় যাওয়ার দাওয়াত দিত ওরা। বিছানায় গেলে নাকি মায়ের টাকা মাফ করে দিবে। ছেলে হয়ে প্রতিদিন নিজের মায়ের এই কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না। কথাগুলো এ অবধি বলে হামজা ওখানেই কান্না করে দেয়। আমি হামজাকে শান্ত করে একটা সাইডে নিলাম। হামজা আমাকে বলল, এক কাপ চা অর্ডার দে, চা খেতে খেতে কথা বলি। হামজার কথা শুনে আমার এটাও বুঝতে বাকি রয়নি যে তার কাছে চা খাওয়ার টাকা পর্যন্ত নেই। আমি পাশের একটা দোকান থেকে 2 কাপ চা নিয়ে আসি। এরপর হামজাকে একটা দিলে হামজা চায়ের কাপ হাতে নেয় আর আমাকে আবার বলতে শুরু করে। প্রতিদিনের মতো সেদিন রাতেও আমি ঘুমাইনি। টানা 4 দিন আমি আর আমার মা কিছু খাইনি। বাবা রাতে আসতো আর পরের দিন বাজার করার কথা বলে পরের দিন খালি হাতে বাসায় ফিরত। এইভাবে ঘটে যাচ্ছিল সব। ওই দিন রাতেও যখন বাবা আসে, সেদিন আমি বাবার কাছে গিয়ে পায়ে ধরে কান্না করি। বারবার বলি, হয়তো আমাকে খুন করতে আর নয়তো ওদের টাকা ফেরত দিতে। মায়ের অপমান আমার আর সহ্য হচ্ছিল না। বাবা সেদিন আমার কান্না দেখে রাতেই আমাকে সহ আমার মাকে নিয়ে চলে আসে চৌমুহনী। ওখানে আমার একজন ফুফু আমাদের ছোট একটা ঘর দেয়। বাবা এলাকা থেকে পালিয়ে ওখানে চলে আসায় গ্রামের ভিটা বাড়িটি কিস্তিওয়ালা আর পাওনাদাররা নাকি ভাগাভাগি করে নিয়ে নেয়। ফুফুর বাড়িতে গিয়ে আব্বু মানুষের কাজ করে, বাজার করে, দিন আনে দিন খায়। এইভাবে কেটে গেল 4 বছর। কিন্তু আমার এবার ইচ্ছা হয় টাকা উপার্জন করার। গত 4 বছরে বাবা অনেক অসুস্থ হয়ে যায়। এখন আর কাজে যেতে পারে না, আর সংসারও চালাতে পারে না। আমি একটা কাজ সম্বন্ধে ভেবেছি, কিন্তু হাতে টাকা নেই, তাই সে কাজে হাত দিতে পারছি না। দুনিয়াতে আমার কে বা আছে যে আমাকে সাহায্য করবে? তাই অনেক কষ্ট করে তোর ঠিকানা বের করেছি। এরপর একজনের থেকে গাড়ি ভাড়া ধার নিয়ে তোর কাছে এসেছি। তুই আমাকে সাহায্য কর বন্ধু। যদি আমি সফল হই, তবে অবশ্যই তোর টাকা দিয়ে দেব। আর যদি সফল না হই, তবে আমাকে ক্ষমা করে দিস। কিন্তু টাকার জন্য কখনো গালি দিস না। হামজার মুখে কথাগুলো শুনে আমার নিজের চোখেই অশ্রুজল জমাট বাঁধে। একটা মানুষের জীবন কতটা অসহায় হলে নিজের গ্রামের বাড়ি ছেড়ে বন্ধুর থেকে টাকা ধার নিবে, তাই গাড়ির ভাড়াটাও ধার নিয়ে এসেছে। আমি আরও একবার হামজাকে জড়িয়ে ধরেছি। কোনো এক অজানা কারণে আমার কান্না পাচ্ছিল ভীষণ। এরপর আমি হামজাকে বললাম, তুই কোনো চিন্তা করিস না। তোর ব্যবসায় যত টাকা লাগে সব আমি দিব। তোর আরও আগে আমার সাথে দেখা করা উচিত ছিল।
আর আন্টিকে আমার সালাম জানাবি। আমি কদিন পর তোর ফুফুর বাসায় আসব আন্টিকে দেখার জন্য। এরপর হামজাকে নিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি তাকে বাসে তুলে দিয়েছি। যাওয়ার সময় হাতে 50,000 টাকা দিয়েছিলাম, যাতে সে তার ব্যবসার পথ ধরতে পারে। এইভাবে আরও 1 বছর কেটে যায়। উত্তেজনার বশে আমি হামজার ঠিকানা নিতে ভুলে গিয়েছিলাম। শুধু জানতাম চৌমুহনী থাকে, কিন্তু এত বড় একটা শহরে আমি তাকে খুঁজব কোথায়? সব এলোমেলো হওয়ায় আমিও আর হামজার ব্যাপারে ভাবিনি। সবসময় মন থেকে ওর জন্য দোয়া করতাম। কিন্তু আবার 1 বছর পরে যখন আমি ভার্সিটি শেষ করে গ্রামে ফিরে যাই, তখন আমার সিমে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। রিসিভ করতেই হামজা বলল, কিরে জাফর, আমি হামজা বলছি। আজকে আমার বাড়িতে আয়, আমি তোকে মেসেজের ঠিকানা দিয়ে দিচ্ছি। এরপর হামজা আর কিছু না বলে আমাকে ওর ঠিকানা দেয়। আমি রীতিমতো অবাক হই। কিভাবে সে আমার বাসা বের করে, আবার কিভাবে আমার নাম্বারটাও বের করে। যাই হোক, আমি সেদিন বিকেলেই চৌমুহনী রওনা করি। ওর ঠিকানায় গিয়ে যখন নামলাম, দেখলাম চেহারা অনেক উজ্জ্বল ওর। আমি ওর বাড়িতে যেতেই আগে আমাকে জড়িয়ে ধরেছে। ওর অবস্থান দেখে আমি অবাক হই অনেক। নিজের টাকায় জায়গা কিনেছে, নিজের টাকায় বাড়ি করেছে। আবার এলাকায় যখন ওর বাড়ির ঠিকানা রিক্সা ড্রাইভারকে জিজ্ঞেস করেছি, সেই ড্রাইভার হামজার ব্যাপারে অনেক প্রশংসা করতে শুরু করে। সে নাকি গরিবদের সাহায্য করে, এলাকায় ত্রাণসহ বিভিন্ন সাহায্য করে মানুষের। সবচেয়ে বড় কথা, হামজা একজন নামকরা কবিরাজ হয়ে যায়। মানুষের উপকার করা ছিল তার উদ্দেশ্য। আমি শিক্ষিত একটা ছেলে, ভেবেছি চাকরি করব শহরে, কিন্তু হামজা আমাকে এই দুনিয়ার রং তামাশায় মিশতে বারণ করেছে, ধর্মের পথে চলতে বলেছে। তাই শেষ অবধি আমি ইমামতির চাকরি নিয়েছি। আলহামদুলিল্লাহ, কম বেতন হলেও এই টাকায় অনেক বরকত। মাস পেরিয়ে আমার জমানোর জন্য টাকাও বেঁচে যায়। এরপর কেটে গেল এই 28 বছর। দুজনেই বৃদ্ধ হলাম, যে যার কর্মজীবনে ব্যস্ত। আপনাদের থেকে হামজা হাদিয়া নেয়নি, কারণ আপনাদের আমি পাঠিয়েছিলাম। নয়তো যে যা দেয় হামজা ওটাই হাদিয়া হিসেবে নেয়। আমি গতকাল হামজার ফোন অফ পেয়ে ওর কর্মচারী রফিককে কল করেছি। রফিক আমাকে জানায়, 3 মাস আগে যে রোগীর চিকিৎসা করেছে হামজা, সেদিন থেকে হামজার সাথে খারাপ ঘটনা ঘটতে থাকে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক ভিখারি জিন। লিখেছেন রিয়াজ রাজ। আপনাদের থেকে হামজা হাদিয়া নেয়নি, কারণ আপনাদের আমি পাঠিয়েছিলাম। নয়তো যে যা দেয় হামজা ওটাই হাদিয়া হিসেবে নেয়। আমি গতকাল হামজার ফোন অফ পেয়ে ওর কর্মচারী রফিককে কল করেছি। রফিক আমাকে জানায়, 3 মাস আগে যে রোগীর চিকিৎসা করেছে হামজা, সেদিন থেকে হামজার সাথে খারাপ ঘটনা ঘটতে থাকে। ইমাম সাহেবের কথা শুনে সবার কপালে ঘামের রেশ জমে গেছে। কারও বুঝতে বাকি রয়নি হামজা কবিরাজের সাথে কি হয়েছে। রিয়াজ এবং রিয়াজের বাবা চুপ থাকলেও বাড়িতে ভিড় জমানো লোকজন কৌতূহলপূর্ণ জিজ্ঞেস করল, ইমাম সাহেব, হামজা কবিরাজের সাথে কি হয়েছিল পরে? লোকজনের প্রশ্নে ইমাম সাহেবের চোখে অশ্রুঝরা দেখা যায়। স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি ইচ্ছে করে সেই চোখের অশ্রু লুকাতে চাচ্ছেন। পরে উনি একটু কর্কশ স্বরে বলল, রিয়াজ ভাই, আমাকে আরও 1 গ্লাস পানি দিবেন? রিয়াজ ইমাম সাহেবের কথায় টেবিল থেকে আরও 1 গ্লাস পানি নিয়ে আসে। গ্লাস ইমাম সাহেবের হাতে রেখে দিতেই ইমাম সাহেব বললেন, ঘরের পাতিলে যদি নষ্ট কোনো তরকারি থাকে বা অন্য কারো ঘরে থাকলে নিয়ে আসুন। ইমাম সাহেবের কথায় সবাই কিছুটা বিস্মিত হয়। পানি খাবে ভেবেছে সবাই, কিন্তু পানির সাথে নষ্ট খাবার কেন খেতে চাচ্ছেন তিনি? যদিও সবার মাথায় এখন প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তাই বাড়তি প্রশ্ন না করে রিয়াজের মা গতকালের নষ্ট তরকারির পাতিল নিয়ে আসে। ইমাম সাহেব বসা থেকে উঠে সেই পাতিল হাতে নেয়। এরপর লোকজনকে সরতে বলে। তিনি সব নষ্ট তরকারি পাতিল থেকে মাটিতে ফেলে দিলেন। পরক্ষণে তিনি হাতে থাকা গ্লাস মুখের কাছে নিয়ে কিছু সূরা কালাম পাঠ করেন এবং সেই পানি তরকারির উপর ঢেলে দেন। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ইমাম সাহেবের দিকে। ইমাম সাহেব নিজের কাজটা শেষ করে আবার রিয়াজের হাতে গ্লাস দিয়ে দিল। এরপর পাতিল মাটিতে রেখে বরাবরের মতো গিয়ে বসলেন চেয়ারে। সবাই কৌতূহলী হয়ে তাকিয়ে আছে।
ইমাম সাহেব চেয়ারে বসে বললেন, ভয়ের কিছু নেই, আমি আপাতত জিনদের আটকে দিয়েছি। এই নষ্ট খাবার তারা খেতে না চাইলেও সূরার আয়াত এদের এই খাবার খাওয়াবে। অন্তত ৫ ঘন্টা জিনের কেউ আমাদের আক্রমণ করতে পারবে না। যখন এই তরকারি মাটিতে শুকিয়ে যাবে, একমাত্র তখন জিনরা আবার ছাড়া পাবে। ইমাম সাহেবের কথা শুনে বাড়ির একটা যুবক বলল, তাহলে তো হুজুর ৫ ঘন্টা পর আমাদের সবাইকে জিন আক্রমণ করবে। যুবকের কথা শুনে বাড়ির সবার চোখে মুখে একটা ভয়ের ছাপ দেখা যায়। হুজুর ছেলেটির কথায় মুচকি হেসে বলল, আমি আছি, কিছু করতে পারবে না। কথাটা বলে হুজুর রিয়াজের কাছে গামছা চায়। রিয়াজের মা দড়িতে ঝুলানো গামছা এনে দিলে হুজুর সেটি দিয়ে হাত মুছে নেয়। এরপর আবার ধীর স্বরে বলতে শুরু করলেন, আমাকে প্রশ্ন করেছেন হামজার সাথে কি হয়েছে? ঠিক আছে, শোনাচ্ছি আমি। তবে হামজার সাথে যা হয়েছে তা যেন কারো সাথে না হয়, আমি এই প্রার্থনা করি। এত ভয়াবহতা এর আগে আমি কখনো শুনিনি। যখন আমি গতকাল রাতে হামজার কর্মচারীকে কল দিয়েছি, কর্মচারী আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে লাগলেন। এরপর ইমাম সাহেব বলতে শুরু করলেন। ইমাম সাহেবকে কর্মচারী যেভাবে বলেছেন, আমি সেভাবে লিখছি। বলছেন কর্মচারী, আসসালামু আলাইকুম ইমাম সাহেব। এতদিন পর করেছেন কল, এদিকে কি হয়েছে আপনি কিছুই জানেন না? কর্মচারীর মুখে এই কথা শুনে ইমাম সাহেব যখন ঘটনা জানতে চায়, তখন কর্মচারী আবার বলে, হুজুর, ৩ মাস আগে একটা রোগী এসেছিলেন। হামজা সাহেব এই ব্যাপারে আমাদের কিছু জানায়নি। ফজরের নামাজ পড়েই তিনি ধ্যানে বসেছেন। এরপর জিন হাজির করে কার কাছে যেন জিন পাঠিয়েছে। আমরা জিজ্ঞেস করলে আমাদের কিছু বলেনি। অনেকক্ষণ পর দেখলাম হামজা সাহেব একটা রোগীকে নিয়ে বাসায় এসেছেন। একটা ছেলে, ২ জন মুরব্বি এবং একজন মহিলা। হামজা সাহেব ওদের চিকিৎসা করে আবার পাঠিয়ে দিয়েছেন। কিন্তু উনারা চলে যাবার পরপরই হামজা সাহেব মাথা ঘুরিয়ে পড়ে যান। আমরা সবাই হামজা সাহেবকে ধরতে এগিয়ে গেলে কোনো এক অজানা শক্তি আমাদের বারবার আটকে দিচ্ছিল। মনে হচ্ছিল হামজাকে কারা যেন মাটির উপর ফেলে মারধর করে যাচ্ছে। হামজার নাক এবং মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। আমরা অনেক জোরে জোরে দোয়া পড়তে শুরু করি। এরপর দেখলাম আমাদের শরীর হালকা হয়ে যায়। তখনই দৌড়ে গিয়ে হামজাকে ধরে নিয়ে আসি বিছানায়। এরপর পানি পড়া ছিটিয়ে ডক্টর ডেকেছি। ডক্টর এসে হামজাকে চিকিৎসা করে এবং কিছু ঔষধ দেয়। এরপর উনিও চলে যান। প্রায় ১ ঘন্টা পর হামজার জ্ঞান ফিরে। আমরা সবাই জানতে চেয়েছি কি হয়েছিল। হামজা আমাদের কিছুই বলেনি। উনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পানি চায়। এরপর নষ্ট তরকারিতে সেই পানি ঢেলে মাটিতে ফেলে দেয়। আপনি তো জানেন, এইভাবে জিনকে ব্যস্ত রাখা যায়। হামজা ওটা করে তৎক্ষণাৎ চলে যায় নদীতে। আমরা সবাই ওনার পিছু পিছু নদীর কিনারায় যাই। দেখলাম উনি পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট কাচের বোতল বের করেছেন এবং সেটিতে ৪টা লাল সুতা বেঁধে আমাদের বলল, সবাই একসাথে একটা সূরার নাম, যেহেতু এটি ব্ল্যাক ম্যাজিকের অন্তর্ভুক্ত তাই বলা যাবে না, সূরাটা পড়ো। হামজার কথায় আমরা সবাই সেই সূরাটা পড়তে শুরু করি। সূরা শেষ হলে হামজা বোতলটি নিক্ষেপ করে নদীতে এবং সবার সামনে সেই বোতল পানিতে পড়ার আগে অদৃশ্য হয়ে যায়। এরপর হামজা বললেন, এই বোতল ততদিন শূন্যে অদৃশ্য হয়ে ভাসবে যতদিন জিনের সর্দার বদলি না হবে। কথাটা বলে হামজা চলে আসে আমাদের নিয়ে। সেদিন রাতে আমি আমার মতো বাসায় চলে আসি, হামজা সাহেব তার বাসায়। রাতে যখন আমি শোয়ার জন্য বিছানায় যাই, বিশ্বাস করুন ইমাম সাহেব, আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার রুমে কেউ আছে। আমি নিচের দিকে তাকালে অনুভব করি সে আমার মাথার পিছনে। আবার যখন মাথা ঘুরিয়ে উপরে তাকাই, তখন অনুভব করি আমার পায়ে কারো নিঃশ্বাসের তাপ আসছে। এমন অবস্থা দেখে আমি তখনই শরীর বন্ধ করে ফেলি। এরপর আর কিছু হয়নি আমার সাথে। মধ্যরাতে যখন আমি ফজরের নামাজ পড়তে উঠি, তখনই হামজা আমাকে কল দেয়। আমি হামজার কল পেয়ে যখন তা রিসিভ করি, সেই মুহূর্তে হামজা ভয়ার্ত স্বরে বলে, আমি সম্ভবত অনেক বড় কোনো ভুল করে ফেলেছি। আমি আমার যত অভিজ্ঞতা বইয়ে লিখেছি, সেই বই আমার আলমারিতে রাখা আছে। আমার কিছু হয়ে গেলে তুমি সেই বইয়ের দায়িত্ব নিও, কিন্তু কখনো কারো খারাপ কাজে লিপ্ত হবে না। কথাটা বলে হামজা কল কেটে দেয়। আমি কিছুই বুঝতে পারিনি। কল কেটে দেওয়ার পর আমি আবার হামজাকে কল করি, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছিল। অবাক হয়ে তখনই শীতের জামা পরে এই শীতের রাতে রওনা করি হামজা সাহেবের বাড়িতে। অর্ধেক পথে গিয়ে দেখি হামজা সাহেব নিজেই হাঁপাতে হাঁপাতে ছুটে আসছিলেন।
আমি তাড়াতাড়ি উনার কাছে গিয়ে যখন জানতে চাই কাহিনী কি, উনি আমাকে বললেন, তাড়াতাড়ি নদীর কিনারায় যেতে হবে, ওই জিনকে মুক্তি দিতে হবে, নয়তো আমরা কেউ বাঁচব না। হাঁপানোর মাঝে হামজার মুখ দিয়ে কথাও বের হচ্ছিল না। আমি এবং উনি দৌড় দিতে শুরু করি নদীর দিকে। অনেক দূর যাওয়ার পর এই রাতের অন্ধকারে আমি খেয়াল করি, আমি যার সাথে দৌড়ে যাচ্ছি উনি হামজা নন। উনার পা মাটি থেকে প্রায় 3 আঙ্গুল উপরে ভাসছে, যেটা আমি এতক্ষণ অন্ধকারে খেয়াল করতে পারিনি। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক ভিখারি জিন, লিখেছেন রিয়াজ রাজ। অনেক দূর যাওয়ার পর এই রাতের অন্ধকারে আমি খেয়াল করি, আমি যার সাথে দৌড়ে যাচ্ছি উনি হামজা নন। উনার পা মাটি থেকে প্রায় 3 আঙ্গুল উপরে ভাসছে, যেটা আমি এতক্ষণ অন্ধকারে খেয়াল করতে পারিনি। হামজার চেহারায় থাকা সেই জিনকে যখন আমি চিহ্নিত করলাম, সাহস করে আর এক পাও এগিয়ে যায়নি। আমি সেখানেই পা চালানো বন্ধ করে ফেলি। এদিকে আমার চোখের সামনে হামজার রূপ ধারণ করা জিন অনেক দূর সামনে এগিয়ে দাঁড়ায়। আমি উল্টো দৌড় দেওয়ার জন্য যেই পিছু ঘুরেছি, দেখি হামজা আমার সামনে। না, আমি জানি এটাও হামজা না। ওর শরীর থেকে একটা বিদঘুটে গন্ধ আসছে, যা আমার নাকে মৃত ইঁদুরের গন্ধের মতো প্রবেশ করে যাচ্ছে। আমি মুখ খুলে সূরা পড়তে পারছিলাম না, কারণ ওই বিদঘুটে গন্ধটা নিঃশ্বাস নিলেই পেটে ঢুকে যাচ্ছে। এতে যেন আমার ভিতরে সব জ্বলে ক্ষয় হবার উপক্রম। আমি আর না পেরে চোখ বন্ধ করে মনে মনে সূরা পড়তে শুরু করলাম। জানি আল্লাহর আয়াতের উপর কোনো শক্তির জন্ম হয়নি যে আমার ক্ষতি করবে। কিছুক্ষণ ওইভাবে সূরা কালাম পড়ার পর আমার কানে আজানের ধ্বনি ভেসে আসে। এরপর আমি চোখ খুলে দেখি সেই জিন আর নেই সামনে, সাথে ওই বিদঘুটে গন্ধটাও কোথায় যেন মিলিয়ে গেছে। ভয়ে আমার হাঁটু থরথর করে কাঁপুনি দিচ্ছিল। এই শীতের রাতে মানুষ কনকনে শীতে কাঁপে, আর আমি কাঁপছিলাম ভয়ে। আমার সারা দেহ দিয়ে ঘামের স্রোত নেমে যাচ্ছিল। আজানের ধ্বনি শুনে আমি তাড়াহুড়া করে রওনা করি হামজার বাড়ির উদ্দেশ্যে। হামজার বাড়িতে গিয়ে হামজাকে নিয়ে আমি মসজিদে আসি। নামাজ শেষ করে হামজা আর আমি মসজিদ থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছিলাম। কুয়াশাচ্ছন্ন ঝাপসা সকালের দৃশ্যায়ন দেখে হামজা আমাকে বলল, এই সকালের রহস্য অনেকের কাছে অনেক রকম, ভিন্ন রহস্যে শুরু সকালটা। হামজার কথা শুনে আমি কিছু বুঝে উঠতে পারিনি। ভেবেছি মসজিদ থেকে বেরিয়ে আমি সব বলবো। ভোররাতের ওই ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করার আগে হামজার এমন প্রশ্নে আমিও তলিয়ে গেলাম। আমি নিজে এরপর হামজাকে বললাম, হঠাৎ এমন কথা কেন হুজুর? হামজা আমার কথা শুনে মুচকি হেসে হেঁটে যাচ্ছে। আমিও হামজার সাথে এই কাঁচা রাস্তা, মাটির রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম। হামজা আমাকে হাঁটার গতিতে আবার বলল, ভোররাতে আপনার সাথে যা ঘটেছে সেটি ভাবুন একবার। সকালটা আপনার একগাদা প্রশ্ন নিয়ে শুরু। ওই যে দেখুন কাঁধে জাল নিয়ে জেলেরা যাচ্ছে নদীতে, ওদের সকালটা মাছ ধরা নিয়ে শুরু। খেজুর রস বের করতে যারা বেরিয়েছে, তাদের আরেকটা ভাবনায় সকাল শুরু। দোকানের ওই কনকনে শীতে চা নিয়ে বসে আছে দোকানদার, তাদের সকালটা চায়ের ব্যবসা নিয়ে শুরু। এক একজন এক একটা উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে, একই সময় একই গন্তব্যে। একটি বিচিত্র চক্র এটি। কে বলে শহরের মানুষগুলো ব্যস্ত? কারা যেন কবিতার নাম দেয় ব্যস্ত শহর। আমি তো দেখি প্রতিটি সকালের প্রতিটি ব্যক্তির জীবন ব্যস্ততা নিয়ে শুরু হয়। হামজার এত লম্বা ব্যাখ্যা শুনে আমার মাথায় 2টা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। একটা হচ্ছে, আমার ব্যাপারে হামজা সব জানলো কখন? আর দ্বিতীয় হচ্ছে, এত লোকের ব্যস্ততা কেন দেখিয়ে দিল? আমিও হামজাকে প্রশ্ন ছুড়ে দিতে প্রস্তুতি নিচ্ছিলাম। সেই মুহূর্তে হামজা আমাকে থামিয়ে দিয়ে বলল, শুনুন, ভোররাতে আপনি যাকে দেখেছেন সে সত্যিই জিন, তবে আমার জিন। গতকাল রাতে আমার জিন সব ভয়ে ছুটাছুটি শুরু করে। শেষ যে রোগীর চিকিৎসা করেছি, সেটি করার জন্য আমাকে জিনের সর্দারকে বন্দী করতে হয়েছে। সেই জিনের সর্দার এখনও বন্দী। আমি ভাবতেও পারিনি জিনের সর্দার বন্দী অবস্থায় কালো জাদু করে ফেলবে। জিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিন হল মারিদ জিন। মারিদ জিন যেমন শক্তিশালী তেমনি খারাপ। কিন্তু আমি যে জিনকে বন্দী করেছি সে একদিকে জিনের সর্দার, অন্যদিকে মারিদ জিন। বন্দী থাকা অবস্থায় সে ব্ল্যাক ম্যাজিক করে আমাকে আক্রমণ করেছে। আমার বিছানা নিজে নিজে ভেঙে যায়। এসব দেখে আমি আমার জিনদের ডাকলে তারা মারিদ জিনের ভয়ে দৌড়ে পালায়
এবং আমার একজন জিন আপনার কাছে গিয়ে ওই বন্দি জিনকে ছাড়ার জন্য বলেছে যেন আমাকে ছেড়ে দেয়। কিন্তু ভাগ্য ভালো আপনি ভয়ে এগিয়ে যাননি। মারিদি জিন একবার ছাড়া পেলে আমাকে মেরে ফেলত। আমার জিনরা আমাকে ভালোবাসে অনেক, তাই ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছিল। কথাগুলো বলার পর হামজার গলার স্বর একটু বদলে যায়। বোঝা যাচ্ছে উনি কান্না করবে ভাব, কিন্তু কাঁদছেন না। পাগড়ি দিয়ে চোখের পানি মুছে উনি আবার বললেন, আমার মা বাবা মারা যাবার পর এই জিনগুলো আমার সাথে আছে। আল্লাহর সৃষ্টি দুনিয়াতে এরা ছাড়া আমার আপন নেই কেউ। এই কথাটা বলে হুজুর এইবার কেঁদেই ফেললেন। আমি গিয়ে হুজুরকে সান্ত্বনা দিচ্ছিলাম, তখনই হুজুর আমাকে আবার বলল, কেন আমি আমার জিনদের জন্য কাঁদছি তুমি হয়তো বুঝোনি। মারিদ জিন বন্দি অবস্থায় আমাকে আক্রমণ করল এবং শেষে সে আমার সব জিনকে ব্ল্যাক ম্যাজিক করে বন্দি করে ফেলেছে। আমার সব জিন এখন তার দখলে। সে এতটাই শক্তিশালী যে নিজে বন্দি থাকা অবস্থায় অপর কোনো জিনকে বন্দি বা আদেশ সব করতে পারবে। আমার হয়তো আর কোনো উপায় নেই। জিনের সর্দার মারিদ জিনটাকে মুক্ত করতে হবে, নয়তো সে আমার জিনগুলোকে হত্যা করতেও ভাববে না। কথাগুলো বলে হামজা আবার চোখ মুছে এরপর আবার আমাকে বলল, আমি নদীর পাড়ে যাচ্ছি, আপনি বাসায় যান। হামজার কথা শুনে আমিও গলার স্বর ভারী করে বললাম, না হামজা সাহেব, আমি আপনার সাথেই যাব। আমার কথাটা শেষ হতে না হতেই আমার পিছন থেকে আরেকজন হামজা চিৎকার দিয়ে বলে, আরে রফিক ভাই কি করছেন? আপনার সামনে ওটা জিন, ধোঁকাবাজ এরা, ফান্দে পড়বেন না। চোখের সামনে দুইজন হামজাকে দেখে আমার চোখ যেন কপালে ওঠার উপক্রম হয়। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক ভিখারি জিন, লিখেছেন রিয়াজ রাজ। আরে রফিক ভাই কি করছেন? আপনার সামনে ওটা জিন, ধোঁকাবাজ এরা, ফান্দে পড়বেন না। চোখের সামনে দুইজন হামজাকে দেখে আমার চোখ যেন কপালে ওঠার উপক্রম হয়। আমি হুট করে আমার সামনের হামজার দিকে তাকাই। উনি আমাকে বললেন, রফিক সাহেব ওটা জিন, আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি ওর কথা শুনবেন না। ওদের দুজনের কথা শুনে আমি আলাভোলা হয়ে দাঁড়িয়েছিলাম শুধু। হঠাৎ দেখলাম দূরে দাঁড়িয়ে থাকা হামজা জোরে জোরে কুরআনের আয়াত পড়তে শুরু করে। সেটি শুনে আমার সামনের হামজা জোরে এক চিৎকার দিয়ে বলে, তোদের কারো রক্ষা হবে না, কারো না। এটা বলেই তিনি রাস্তার পিছনে থাকা খালে ঝাঁপ মেরে দিলেন। আমি জীবনে অনেক অলৌকিক ঘটনা দেখেছি। আমার জীবনে আমি হাজার ভৌতিক বিষয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ করেছি, কিন্তু এমন দৃশ্য আমি এর আগে কখনো দেখিনি। আমি শুধু হাঁ করে তাকিয়েছিলাম। আমার মনের মাঝে প্রশ্ন জেগে যাচ্ছে, এমনও হয়? আমার এমন ঘোরে চলে যাওয়া দেখে দূরে থাকা সত্যিকারের হামজা আমার কাছে এসে দাঁড়ায়। এরপর আমাকে বললেন, এটি অবাস্তব কিছু নয়। আল্লাহ জিন জাতিকে যে বিশেষ শক্তি দান করেছে সেই শক্তি দিয়ে তারা অনেক কিছুই করতে পারে। আমি আজ এত বছর এই পথে, আপনাদের ওস্তাদ আমি, আরও কঠিন ঘটনা দেখেছি আমি। হামজার কথাগুলো এক মনে শুনে আমি হামজাকে প্রশ্ন করলাম, কিন্তু এইরকম চোখের সামনে একটা মানুষকে হুবহু কপি করে ধোঁকা দেওয়া, ধরা খাওয়ার পর চোখের সামনে এইভাবে পানিতে ঝাঁপ দেওয়া, এসব আমি নিজের চোখকে বিশ্বাস করাতেই পারছি না। তবুও এটাই সত্যি। হয়তো আমি ছাড়া এই জিনকে কেউ দেখতে পায়নি, শুধু আপনি দেখেছেন, কারণ সে আপনাকে দেখা দিয়েছিল। অন্য কেউ দেখলে সে ভাবত আপনি একা একা কথা বলছেন। এসব সবাই বিশ্বাস করবে না, যার সাথে ঘটে শুধু সে বুঝে। আশ্চর্য ঘটনা রে বাপ, কেমনে সম্ভব এটা? উনি মসজিদ থেকে আমার সাথে বের হয়েছে, এইভাবে করলে অবিশ্বাস করবে কে? যে জিনগুলো ভালো তারা কখনো এমন করে না। মানুষের মতো জিনের মাঝেও ভালো খারাপ আছে তা তো তুমি জানোই। কিন্তু আমরা এইবার এমন জিনের খপ্পরে পড়েছি যে শুধু বদ জিন নয়, সে জিনেরও সর্দার। সে একজন মারিদ জিন। মানুষের মাঝে যেমন খারাপ ব্যক্তিরা ক্ষমতা বল দেখিয়ে সব লুটে নিতে চায়, এই জিনটাও তেমন। নিজের ক্ষমতা দিয়ে সে তার উদ্দেশ্য হাসিল করতে চাইবে। আল্লাহ তাআলা বলেছিলেন অনেক জিন জাহান্নামী হবে। এরা তার অংশ হয়তো। ওরা ধোঁকাবাজ, এমনভাবে ধোঁকা দিবে যা বোঝার ক্ষমতা সবার থাকে না। আমিও সেটাই ভাবছি। এমনভাবে ধোঁকা দিয়েছে, সন্দেহ করার কারণও পাইনি। কিন্তু ওর উদ্দেশ্য হচ্ছে বোতল থেকে উদ্ধার হবার। এরপর আমি যে রোগীকে ভালো করেছি সেই রোগীকে আক্রমণ করার। আচ্ছা হুজুর, এই জিন তো বন্দি অবস্থাতেও ব্ল্যাক ম্যাজিক করতে পারে। যদি সে তার পরিবারকে আমাদের উপর ক্ষিপ্ত করে দেয়,
বা সেই জিনের পরিবার যদি আক্রমণ করে আমাদের? পারবে না, কারণ এই মারিচ জিন একজন সর্দার, তাই আমার এত কষ্ট হয়েছে। কিন্তু অন্যরা খুব ভালো করে জানে আমার সাথে লড়তে এলে তারা হেরে যাবে, খুব সহজে হেরে যাবে। এখন কি করবেন হুজুর? বন্দি থেকেও এই মারিচ জিন আমাদের আক্রমণ করে যাচ্ছে। আক্রমণ না, ধোঁকা দিচ্ছে। ওর ধোঁকায় পড়লে সে বের হয়ে যাবে। যখনই মারিচ জিনকে ছাড়ার জন্য কেউ অনুরোধ করবে, মনে করবেন সে একজন ধোঁকাবাজ জিন। সাথে সাথে ব্ল্যাক ম্যাজিকের কিছু শেখানো নিষেধ, এই দোয়া পড়বেন, দেখবেন সাথে সাথে সে পালিয়ে যাবে। আচ্ছা হুজুর। এরপর আমি আর হামজা হেঁটে হেঁটে চলে যাই দোকানে। এরপর থেকে আমাদের সাথে আরো ভয়ানক কিছু ঘটতে শুরু হয়। চায়ের দোকানে চা খেতে বসলে আমি স্পষ্ট দেখতে পাই চায়ের কাপে একটা ছোট সাপের বাচ্চা ছুটোছুটি করছে। হামজার শিখিয়ে দেওয়া দোয়াটা আমি চোখ বন্ধ করে মনে মনে পড়লাম। এরপর চোখ মেলে দেখি চায়ের কাপে কিছু নেই, কিন্তু চা আমি খেতে পারিনি। কিছুক্ষণ আগের দৃশ্য আমার চা খাওয়ার রুচিটাই নষ্ট করে দিয়েছিল। হামজার বর্ণনা অনুযায়ী উনি নাকি ভাতের প্লেটেও সাপের বাচ্চা দেখেন। ওয়াশরুমে গেলে হামজার মনে হয় আয়নার ভিতর থেকে কেউ চোখ বড় করে তাকিয়ে আছে। সন্ধ্যায় কোথাও বের হলে আমি স্পষ্ট অনুভব করি আমার হাঁটার পথে কেউ বারবার দৌড় দিচ্ছে। একবার রাস্তার ডান দিক থেকে বাম দিকে যায়, আবার বাম পাশ থেকে ডান দিকে যায়। এইভাবে সেই মারিচ জিন বন্দি থেকেও আমাদের জ্বালাতন করতে শুরু করে। কিন্তু হুজুর, গত ২১ দিন যা ঘটেছে তা দেখে আমাদের সবার চোখ কপালে ওঠার অবস্থা। সন্ধ্যায় আমরা সবাই হামজার উঠোনে বসে আড্ডা দিচ্ছিলাম। আমাদের সাথে এলাকার আরও কিছু মুরব্বি ছিল। এলাকাতে কিভাবে আরেকটু সহযোগিতার হাত বাড়ানো যায় সেই বিষয়ে আলোচনা করছিলাম আমরা। হঠাৎ আমাদের চোখের সামনে হামজা কোথা থেকে যেন পাগলের মতো ছুটে এলেন। ওনার সারা পাঞ্জাবিতে কাদা লেগে আছে, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমরা কিছু বলার আগে হামজা দৌড়ে এসে আমাদের ধাক্কা মেরে ওনার রুমে ঢুকে যায়। আমরাও সবাই উঠোন থেকে দৌড়ে ওনার রুমে যাই। আমি প্রথমে বদজিনের ধোঁকা মনে করে সেই দোয়াটা পড়ি, কিন্তু দেখি এটা জিন না, এটা আমাদেরই হামজা সাহেব। আমরা ওনাকে ধরতে গেলে উনি বিছানার উপরে এক লাফে শুয়ে পড়েন। আমরা এরপর যা দেখি তা যেন কেউ জোর করেও বিশ্বাস করতে পারছিলাম না। হামজার মাথার চুলগুলো নিজে নিজে বড় হতে থাকে, কান থেকে লোম বের হয়, চুল দাড়ি এবং চোখের উপরে থাকা পশম সব ধবধবে সাদা হয়ে গেছে। হামজার চোখের সামনে যেন ৩০০ বছরের একজন বৃদ্ধ হতে শুরু করে। উনি কষ্টে বাঁকা হয়ে গড়াগড়ি করতে থাকে। আমরা এতজন লোক সামনে থেকেও কিছু করতে পারিনি। মনে হলো কোনো দুঃস্বপ্ন দেখছিলাম আমরা। চোখের সামনে ১ মিনিটে হামজা ৩০০ বছরের বৃদ্ধ হয়ে যান। এরপর আমরা ওনাকে ঢাকা হসপিটাল নিয়ে যাই। ডাক্তার হামজাকে পরীক্ষা করার পর আমাদের যা বলল সেটি শুনে আমরা আরও অবাক হই। ডাক্তার আমাদের বললেন ওনার শরীরের ডিএনএ ভুলভাল প্রভাবিত হচ্ছে, যার কারণে ভুলগুলো শরীরের কোষের মধ্যে জমা হতে শুরু করে। এতে ওনার জেনেটিক স্থায়িত্ব কমে যায়, ফলে স্টেম সেলের কার্যকারিতা কমে গেছে। ওনার কোষের আচরণ বদলে গেছে, কোষ নবায়নের সক্ষমতা হারিয়ে গেছে, আবার কোষ পরিপাক্রিয়া নিয়ন্ত্রণটাও হারিয়ে গেছে। ধরতে গেলে ওনার শরীরের কোনো কোষ সতেজ নেই। মোট কথা, উনি এখন চাইলে চোখের মণিও নাড়াতে পারবে না। তবে উনি জীবিত, কোমায় থাকা রোগী বলতে পারেন। ডাক্তারের কথা শুনে আমরা সবাই থ হয়ে যাই। আমরা কেউ জানি না সেদিন হামজার সাথে কি ঘটেছিল। আমি এইটাও জানি না সেই মারিচ জিন ছাড়া পেয়েছে কিনা। এটাও জানি না হামজা সাহেব কেন এমন বৃদ্ধ হয়ে গেলেন। উনি এখনো হসপিটালে ভর্তি। আমি গত রাতে গ্রামে এসেছি টাকার জন্য। এই ২১ দিনে অনেক টাকা খরচ হয়েছে। উনাকে জীবিত রাখার জন্য হলেও আমাদের চেষ্টা চালাতে হবে। বাকিটা আল্লাহর ইচ্ছা। ইমাম সাহেব রফিক সাহেবের থেকে শোনা কথাগুলো বলে আবার একটু কান্নার ভাবে চলে যান। রিয়াজ, তাজকিয়া সহ রিয়াজদের বাড়ির সবাই এতক্ষণ হামজার সাথে ঘটে যাওয়া ঘটনা শুনলেন। ইমাম সাহেব কিছুক্ষণ চুপ থেকে এবার রিয়াজের উদ্দেশ্যে বলছেন ইমাম সাহেব, দেখুন রিয়াজ ভাই, আমি শুধু ভাবছি আপনাদের কথা। হামজার মতো একজন কবিরাজের সাথে এমন ঘটনা ঘটে গেল। সেই বদজিন আপনাদের কি করতে পারে তা একটু ভাবুন। আমি আজ ঢাকায় যাব হামজাকে দেখতে। অন্তত এইবার তো বুঝলেন কেন কোনো কবিরাজ আপনাদের সাহায্য করেনি। কথাগুলো বলে ইমাম সাহেব সবাইকে সালাম দিয়ে বাড়ি থেকে বের হয়ে যান।
রিয়াজ সহ সবাই অসহায়ের চোখে ইমাম সাহেবের দিকে তাকিয়ে আছেন। ইমাম সাহেব একটু এগিয়ে গিয়ে বললেন, তবে চিন্তা করবেন না, আপনাদের জন্য একটা ব্যবস্থা করে দিব আমি। আমি যে আসল ইমাম সেটিও একটা ধোঁকা হতে পারে। কথাটা বলে ইমাম সাহেব হেঁটে বাড়ির গেটের সামনে চলে যায়। ইমাম সাহেবের শেষের কথাটায় সবাই কিছুটা সন্দেহ করে ফেললেন। সাথে সাথে রিয়াজ সহ কয়েকজন দৌড়ে আসে গেটে এবং গেটের বাইরে দাঁড়িয়ে দেখে ইমাম সাহেবের কোনো অস্তিত্ব নেই। অথচ গেটের বাহিরে যে রাস্তা তা পেরিয়ে চোখের অগোচর হতে ইমাম সাহেবের ৩ মিনিট সময় লাগার কথা। এর অর্থ উনি ইমাম সাহেব ছিলেন না। শিওর হবার জন্য বাড়ির লোক মসজিদ কমিটির সভাপতিকে কল দেন। সভাপতি এইসব শুনে বললেন, কি বলেন, ইমাম সাহেব তো এখনও গ্রামের বাড়ি। বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।